প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে। এই যুদ্ধে হয়তো বা আমেরিকা জড়িয়ে যাচ্ছে, তবে বাস্তবতার ভিত্তি হচ্ছে যে যুদ্ধ এই পর্যন্ত এক সপ্তাহ হয়েছে। এই এক সপ্তাহে প্রথম দিকে হঠাৎ আক্রমণ করে ইসরায়েল যে কৌশলটা অবলম্বন করেছিল যে ইরানের টপ লিডারদের, টপ কমান্ডারদের, টপ সামরিক কর্মকর্তাদের মেরে ফেলবেন, হত্যা করবেন এবং তারপর অনায়াসে যুদ্ধ করবেন। কিন্তু বিষয়টা সেভাবে হয়নি। হয়নি বলতে ইরান খুব তাড়াতাড়ি তার টপ কমান্ডারদেরকে স্থলাভিষিক্ত করেছেন, নতুনদেরকে নিয়োগ করেছেন এবং নিয়োগ করার সাথে সাথে আবার কিন্তু তারা ফাংশনাল হয়ে গিয়েছেন। বিষয়টা এরকম না যে নিয়োগ করলো, কাজ করতে পারলো না, বোঝার বিষয় আছে। মানে নিয়োগ পেয়েই তারা তাদের কাজটা শুরু করেছেন এবং ইসরায়েলের বিপক্ষে যে আক্রমণটা চালিয়েছেন সে আক্রমণে কিন্তু ইসরায়েল মোটামুটি পর্যাপ্ত। উপসাগরীয় অঞ্চলে ইউরোপের মতো জীবনযাপন করতো ইসরায়েল, তাদের নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, গণতন্ত্রও ছিল। ফলে কি হয়েছিল, এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণতন্ত্র, সুন্দর পরিবেশ, সবকিছু মিলে ইহুদিরা তাদের যে পূর্বসূরি বা তাদের গোত্র, ইহুদি গোত্র ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে ডেকে নিয়ে এই রাষ্ট্রটা গঠন করেছে এবং বলেছে তোমরা এখানে থাকবা, কিন্তু এটা মধ্যপ্রাচ্য হলে এটা আসলে ইউরোপ। এই পর্যায়ে তারা কিন্তু আসলে এরকম হামলায় অভ্যস্ত না এবং তাদের সামনে দেখানো হচ্ছিল যে আমরাই শুধু মুসলমানদের মারবো এবং যেটা হচ্ছিল সেটাই হচ্ছিল। ইসরায়েলে আসলে এইভাবে হামলা কেউ করতে পারেনি। তারপর যেটা হলো, ইরানের যে একটা বড় একটা সুযোগ রয়েছে, হাইপারসনিক মিসাইল, যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র শুরু করলো এবং এই ব্যালিস্টিক হাইপারসনিক যেটা, সেটা হচ্ছে ছোড়ার পর স্পেসে চলে যায়, তারপর আবার টার্গেট অ্যাটাক করে নিচে নেমে আসে। এই পর্যন্ত ইরান প্রায় 300-র মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন এবং সেইটার মধ্যে 10% এসে ইসরায়েল আঘাত এনেছে। যেখানে আঘাত হানে, এইরকম এই ক্ষেপণাস্ত্রগুলো যখন আঘাত হানে তখন কি ধরনের ক্ষয়ক্ষতি হয় তা আমরা সবাই জানি। যাই হোক, এর ফলে ইসরায়েলের চরম আতঙ্কে ভুগতেছেন এবং চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছেন। এবং ইসরায়েলে অনেক ভারতীয় নাগরিক বসবাস করতেন, যেহেতু ইসরায়েল আর ভারত একটা এক ধরনের বন্ধুত্ব আছে। আমরা এই উপমহাদেশে ভারত কিন্তু ইসরায়েলের মতোই, ঠিক সেরকম। ফলে ভারতীয় নাগরিক যারা ছিল তাদেরকে কিন্তু ভারত সরকার ফিরিয়ে আনা শুরু করেছেন। পরিস্থিতি কতটা খারাপ হলে যে তারা ইন্ডিয়া তাদের নাগরিকদেরকে ফিরিয়ে আনতেছেন। ফলে যেটা হয়েছে, এই এক সপ্তাহের যুদ্ধে ইসরায়েল কিন্তু মোটামুটি পর্যদস্ত। আর এই যে 300 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এইটা প্রতিরোধ করতে তাদের কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরকম 300 ইউনিট খরচ করতে হয়েছে। তার মানে যে জিনিসটা খরচ হয়ে গিয়েছে সেই জিনিসটা রিস্টোর করার মতো এত এত তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তি এত বেশি নেই এবং এটা আস্তে আস্তে দিন যাবে, ইরান হামলা বাড়াবে এবং তখন তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা একসময় ভেঙে পড়বে এবং মোটামুটি বলা যায় এখনই একটু ভঙ্গুর অবস্থা রয়েছে। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে ডিভাইসগুলা, সেই ডিভাইসগুলা বসাতে, বানাতেও একটা সময়ের প্রয়োজন। খুবই যদি দ্রুত বানিয়ে ফেলে তারপরেও কিন্তু এটা রিস্টোর করা এত তাড়াতাড়ি সম্ভব না। যেমন ইরান যে ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইলটা তৈরি করে, সেটা কিন্তু পূর্ণ শক্তি নিয়ে যদি তৈরি করে তাহলেও তাদের 1 মাসে তারা 50টার উপরে তৈরি করতে পারে না বা পারবে না। এরকম ব্যালিস্টিক মিসাইল আছে ইরানের 3500। ফলে যে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে এবং ইসরায়েলে যে তাদের আয়রন ডোম, তাদের হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 3 স্তরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু চিট ধরেছে। কারণ পাল্টা আঘাতে ইসরায়েল কিন্তু একটু ব্যাকফুটে চলে গিয়েছে এবং এই অবস্থায় তারা এই যুদ্ধে আমেরিকার প্রক্সি যুদ্ধ করতেছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে সরাসরি নামার জন্য আহ্বান করেছেন এবং ইসরায়েল আমেরিকা সরাসরি নেমে যেতে পারে। ফলে আবার একটা বিপদ আছে যে এই যুদ্ধে আমেরিকা যদি নেমে যায়, এমনি যে যুদ্ধটা হয়েছে, যুদ্ধের ফলে তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তেলের দাম বেড়ে যাওয়া মানে সব দেশেই যে কোনো প্রোডাক্ট, যে কোনো দ্রব্যমূল্য, গার্মেন্ট আইটেম থেকে শুরু করে খাদ্যপণ্য, সব কিছু দাম বেড়ে যায়। এর ফলে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে একটা খারাপ প্রভাব শুরু করে, অর্থনৈতিকভাবে
খারাপ প্রভাব শুরু করলে তখন সরকার প্রধানের উপর খারাপ প্রভাব পড়ে যায়। ফলে যে বিষয়টা হচ্ছে, এই যুদ্ধটা সহজেই শেষ হয়ে যাচ্ছে না এবং এই যুদ্ধের ফল দীর্ঘমেয়াদী হবে এবং এই যুদ্ধ বিশ্ব ব্যবস্থাকে একটু চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে, বা সারা পৃথিবীতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। ইসরায়েল যে চিন্তায়, যে ভাবনায় বা যে বিশ্বাস থেকে হামলাটা করেছিল যে তাদের পুরো নেতৃত্বকে শেষ করে দিয়ে পরে অসহায় আত্মসমর্পণ, কিন্তু ইরান ৩,৫০০ বছর বা ৪,০০০ বছর আগের সভ্যতা। পারস্য সভ্যতা একসময় পৃথিবীর বিখ্যাত সভ্যতা ছিল। সেই সভ্যতার ধারাবাহিকতায় ইরানের যে অবস্থান, যে ঐতিহ্য, তাদের কালচার, তাদের লেখাপড়া, এটা কিন্তু অনেক পুরনো এবং অনেক রিচ তারা। ফলে এরকম একটা রিচ জনপদকে, এরকম একটা হেরিটেজ সভ্যতা ধারক জনপদকে এত সহজে শেষ করে দেওয়া সম্ভব নয় বা সম্ভব হবে না। যদি উপসাগরীয় দেশগুলো চুপ রয়েছে, একদম নিশ্চুপ ভূমিকা পালন করতেছে, তার ফলেও যে ইরান একদম শেষ হয়ে যাবে সেইটা নয়। কারণ উপসাগরীয় অঞ্চলে যে পুতুল সরকারগুলি রয়েছে সেগুলো কিন্তু আমেরিকার পক্ষে, কারণ ওরা মনে করে আমেরিকা না থাকলে ওদের এই রাজতন্ত্র টিকে থাকবে না। ফলে যেটা হয়েছে, ওনারা কথা বলতে পারছে না, ওনারা একদম নিশ্চুপ ভূমিকা পালন করতেছেন। তবে ইসরায়েলের পক্ষে নামেনি বা ইসরায়েলের পক্ষে সৈন্য পাঠায়নি, এটা একটা বড় বিষয়। সেটা যদি পাঠায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। সর্বোপরি যে বিষয়টা দেখা যাচ্ছে, এই ইসরায়েল ইরান যুদ্ধটা যে খুব সহজে শেষ করতে চেয়েছিল সেটা হচ্ছে না, এবং এই যুদ্ধে প্রথম ইসরায়েলে দেখলো যে হ্যাঁ, বিদেশি শক্তি কিভাবে তাদের উপর আক্রমণ করে, তারা কিভাবে আক্রান্ত হয়। এতদিন তো আমরা, গাজা তো একটা জ্বলন্ত নগরী, এই নগরীতে প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, সেরকম ইসরায়েলেও এখন থেকে আল্লাহ রহমতে তারা দেখতে পাবে যে এই পরিণতি বা যুদ্ধ কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।